আগে স্থানীয় নির্বাচন করবে না বিএনপি, দেশ গড়তে যোগ্য নেতৃত্ব বাছাইয়ের আহ্বান। ভোটে ক্ষমতার অপব্যবহার হলে পাল্টা অভ্যুত্থানে হুঁশিয়ারি সার্জিসের। ভৌগোলিক সুবিধা ব্যবহার করতে পারলে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ কেউ আটকে রাখতে পারবে না, বললেন প্রধান উপদেষ্টা। দুর্নীতি দূর করে নতুন দেশ গড়তে কাজ করার আহ্বান। এবং রমজানে 650 টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করবে সরকার। ভ্রাম্যমাণ গাড়িতে মিলবে মাছ, দুধ ও ডিম। ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক করার নির্দেশ ভোক্তা অধিকারের। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি সর্দার মোহাম্মদ আরিফ। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার ভোট করবে না বিএনপি। আগে স্থানীয় নির্বাচনের দাবিকে দুরভিসন্ধিমূলক বলছেন দলটির নেতারা। এদিকে দেশ গড়তে যোগ্য নেতৃত্ব বাছাইয়ের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাজধানীতে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন বিএনপি নেতারা। জাতীয় নির্বাচনের গুরুত্ব তুলে ধরে অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের চূড়ান্ত ডেডলাইন দেওয়ার দাবি জানান তারা। 1-11-এর সরকারের বিরাজনীতিকরণের উপকরণ বর্তমানেও দৃশ্যমান মন্তব্য করে নেতারা বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার ভোট করবে না বিএনপি। গরিবসি চলছে, এটা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা আছে, এটা নিয়ে এক ধরনের ধোঁয়াশা আছে। গণতন্ত্র এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আজকে চূড়ান্ত কোনো ডেডলাইন জনগণ কেন এখনো পাচ্ছে না? স্থানীয় সরকার নির্বাচন করবে না। বাংলাদেশের ইতিহাস বলে এই ধরনের সরকার এসে কোনোদিনও স্থানীয় সরকার নির্বাচন করে নাই, জাতীয় নির্বাচন করেছে। এই সরকারকে জাতীয় নির্বাচন করছে। ট্রানজিশন ঘটিয়ে একটি গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশকে রূপান্তরিত করবে এবং এটাই বাংলাদেশের 18 কোটি মানুষ চায়। 1-11 যে পরিকল্পনা, বিরাজনীতিকীকরণ, সেই সমস্যা আমি আজকে কিন্তু আবার নতুন করে দেব। ঠাকুরগাঁয়ে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই একমাত্র পথ। গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনই হচ্ছে একমাত্র পথ, যার মাধ্যমে আমরা গণতন্ত্রে পৌঁছতে পারি। আসুন আমরা সেই লক্ষ্যে আজকে আবার নতুন করে আমাদের আরেকটা সংগ্রাম শুরু করি। নড়াইলে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, এখন ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠন করাই মূল লক্ষ্য। বাংলাদেশকে পুনর্গঠন করা, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। কারা এই দেশের নেতৃত্ব দিবে, কারা বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করবে, কারা বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের, প্রান্তিক মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জনে সহযোগিতা করবে, সেই নেতৃত্বকে বাছাই করার সময় এসেছে। এ সময় যে কোনো উপায়ে জনগণের আস্থা অর্জনে দলীয় নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই দ্বিবার্ষিক সম্মেলন। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সুষ্ঠু নির্বাচনে কোনো দল 300 আসন পেলেও আপত্তি নেই, তবে নির্বাচনে ক্ষমতার অপব্যবহারের চেষ্টা হলে পাল্টা অভ্যুত্থানের ক্ষেত্রে হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এদিকে আলাদা আয়োজনে কমিটির নেতারা বলেছেন, আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। ছাত্রদের রাজনৈতিক দলে নেতৃত্বস্থানীয় পর্যায়ে নারীরা থাকবেন বলেও জানিয়েছেন তারা। দমনপীড়ন আর মৃত্যু ঝুঁকি উপেক্ষা করে জুলাই আন্দোলনে অংশ নেন বিপুল সংখ্যক নারী। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আন্দোলনকে দেয় দুর্দমনীয় চরিত্র। শেষ পর্যন্ত পতন ঘটে সরকারের। শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচারের দাবিতে শাহবাগে রোববার বিকেলে নারী সমাবেশে যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ বিভিন্ন সংগঠনের নেতারা। বলেন, আগে গণহত্যার বিচার ও সংস্কার, পরে নির্বাচন। বাংলাদেশের নারীরা আজকে যেখানে আছে আরো অনেক এগিয়ে থাকতে পারতো যদি না শেখ হাসিনার মতো একটি কালসাপ বাংলাদেশে এতদিন থাকতো। শেখ হাসিনার বিচার করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বিচারিক প্রক্রিয়ায়। এই আয়োজন সম্পন্ন করে আমরা মাঠ থেকে যাব। শুধু বিচারই নয়, আওয়ামী লীগকে চিরদিনের জন্য নিষিদ্ধ করার দাবি জানান বক্তারা। ভারত সরকারের সঙ্গে কথা বলে প্রয়োজনে আন্তর্জাতিক পর্যায়ে চাপ প্রয়োগ করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের পরিস্থিতিকে ব্যাখ্যা করে আন্তর্জাতিক ফোরামগুলোকে অ্যাক্টিভেট করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে
তাকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের একটি সোসাইটি আকারে আমরা ভবিষ্যতে কাজ করব, কারণ আমাদের সামনে তীব্র লড়াই বাকি রয়ে গেছে। এই সামনের যে ইলেকশন আসতেছে সেখানে আমরা বলতেছি যে ইলেকশন যেমন হবে তেমনি আমাদের একটি নতুন সংবিধান প্রয়োজন। এদিকে বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক ক্যাম্পেইনে যোগ দিয়ে আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে কথা বলেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বলেন, নির্বাচনে ক্ষমতার অপব্যবহার হলে পাল্টা অভ্যুত্থানের ক্ষেত্র তৈরি হবে। এই নির্বাচনকে সামনে রেখে বিন্দুমাত্র ক্ষমতার অপব্যবহার করার চিন্তা করে, বিন্দুমাত্র প্রভাবিত করার চেষ্টা করে যে কোনো বাংলাদেশের একটি সেন্টারে, তাহলে ওই সেন্টারটি হবে আমাদের পাল্টা আরেকটি অভ্যুত্থানের ক্ষেত্র। তরুণদের রাজনৈতিক দল সব শ্রেণী পেশার মানুষের জন্য উন্মুক্ত থাকবে বলেও জানান সার্জিস। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। সংসদীয় আসনের সীমানা নির্ধারণের আইন পরিবর্তনের উদ্যোগ নিয়েছে ইসি। একই সঙ্গে জেলা প্রশাসকের পরিবর্তে নির্বাচন কর্মকর্তাকেই রিটার্নিং অফিসার করার চিন্তা করছে কমিশন। রোববার নিজ কার্যালয়ে এ তথ্য জানিয়েছেন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সরকারের কোনো চাপ না থাকায় এবার সুষ্ঠু নির্বাচন হবে বলেও জানান তিনি। জেলা প্রশাসক সম্মেলনে প্রথমবার অংশ নিচ্ছে নির্বাচন কমিশন। সুষ্ঠু ভোট আয়োজনে মিলছে মাঠ প্রশাসনের সঙ্গে মত বিনিময়ের সুযোগ। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানালেন, বিগত সরকারের আমলে নির্বাচনে মাঠ প্রশাসনের পক্ষপাতিত্বের বদনাম ঘুচাতে চায় ইসি। যেহেতু সরকারের পক্ষ থেকে কোনো ধরনের প্রেশার থাকবে না, কোনো ধরনের প্রভাব থাকবে না, সেহেতু আমরা আশাবাদী সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে। নির্বাচনের পার্ট অ্যান্ড পার্সেল হচ্ছে মাঠ প্রশাসন। কমিশন বিশ্বাস করে এবার কোনো খারাপ উদাহরণ সৃষ্টি হবে না। একটা উত্তম নির্বাচন বাংলাদেশের ইতিহাসে ইনশাল্লাহ হবে। এছাড়া সংসদীয় আসনের সীমানা নির্ধারণে বিদ্যমান আইন পরিবর্তনের উদ্যোগ নেওয়ার কথাও জানান কমিশনার। একই সঙ্গে ডিসির পরিবর্তে নির্বাচন কর্মকর্তাকেই রিটার্নিং অফিসার করার চিন্তা ইসির। সীমানা নির্ধারণের ক্ষেত্রে কি বলে যে প্রশাসনিক ব্যবস্থাপনার সুবিধা, উন্নয়ন কর্মকাণ্ডের সুবিধা, জনসংখ্যার বিষয়, ভৌগোলিক অবস্থা, সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে নির্বাচন কমিশনের কাছে যেটি যথোপযুক্ত মনে হয় সেটি করার চেষ্টা করবে। যেখানে যেই নিরপেক্ষ জেলা প্রশাসককে পদায়ন প্রয়োজন সেই বিষয়ে নির্বাচন কমিশন কঠোরভাবে সেই সিদ্ধান্তে অটল থাকবে। জনগণের আকাঙ্ক্ষাকে মাথায় রেখে আইন ও সংসদীয় আসনের সীমানা নির্ধারণ করার পরিকল্পনার কথাও জানান এই কমিশনার। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। ভৌগোলিক সুবিধা ব্যবহার করতে পারলে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ কেউ আটকে রাখতে পারবে না। অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে নৈশভোজে অংশ নিয়ে এ কথা বলেছেন প্রধান উপদেষ্টা। দুর্নীতি দূর করে নতুন দেশ গড়তে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে প্রশাসনকে শোধরানোর সুযোগ নেয়ার আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা। আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে নৈশভোজে রোববার যোগ দেন প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা। রাজধানীর চীনমৈত্রী সম্মেলনে প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপদেষ্টারা। পুরো সরকার এবং রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করা হয়েছে। এ সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, অনেক বছর ভোট দিতে পারেনি দেশের মানুষ। আগামীতে সুষ্ঠু নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ দীর্ঘ সময় ধরে সুষ্ঠু নির্বাচন দেখেনি এবং বাংলাদেশের প্রশাসনও একটি সুষ্ঠু নির্বাচন কিভাবে করতে হয় তা হয়তো ভুলে গিয়েছে। ফলে এটি আমাদের সামনে একটি বড় চ্যালেঞ্জ যে জাতিকে গণতন্ত্রের পথে আবার উত্তরণের জন্য একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া, এবং কেবলমাত্র এই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার মধ্য দিয়েই আমি মনে করি প্রশাসনের যেই অপকর্ম ছিল বিগত সময়ে তার কাফফারা হওয়া সম্ভব, তার প্রায়শ্চিত্ত হওয়া সম্ভব। বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে বড় চ্যালেঞ্জ দুর্নীতি, যা থেকে বেরিয়ে আসতে হবে প্রশাসনের কর্মকর্তাদের। দুর্নীতি কোথায় আছে, কিভাবে আছে তাদের অজানা নয়। এটার থেকে উদ্ধার পাওয়া ছাড়া বাংলাদেশের কোনো গতি নাই। এটার থেকে বের হতেই হবে আমাদের। এটার থেকে আমরা কেউ মুক্ত হতে পারছি না, এমন গভীরে ঢুকে গেছে এটা। এবং আমরা যত বক্তৃতাই করি এটা অসার বক্তৃতা, যদি না ওই স্কেলে আমরা একটা
সৎ জাতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারি। ভৌগোলিক সুবিধা ব্যবহার করতে পারলে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ কেউ আটকে রাখতে পারবে না বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। শুধু প্রতিবেশী দেশের সঙ্গে একটা সম্পর্ক করা, যাতে করে আমরা এই 40 মাইল বা যে দূরত্বটুকু দুই দেশের মধ্যে আছে, নেপাল আর বাংলাদেশের মধ্যে, ওটুকু অতিক্রম করা। আর কিচ্ছু না, ওরা এক পায়ে খাড়া। নেপাল বারে বারে বলছে আমাদের এটা নিয়ে যাও, আমরা এক পায়ে খাড়া নেবার জন্য। মাঝখানে ওইটুকু পথ অতিক্রম করার সুযোগ আমাদের এখন দেওয়া হচ্ছে না। আশা করি তাদেরই কারণে, তাদের অর্থনৈতিক কারণে সেটা আমাদেরকে দেবে। যদি আমরা সেই পথটা খুলে পাই, বাংলাদেশকে আটকে রাখার কোনো ক্ষমতা কারো নাই। দক্ষ জনশক্তি গড়ে তুলতে প্রশাসনের কর্মকর্তাদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। জেলা ভিত্তিক ভালো কাজের র্যাঙ্কিং চালু করার কথাও জানান ডক্টর ইউনূস। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। এর আগে রোববার সকালে ডিসি সম্মেলনের উদ্বোধন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠ প্রশাসনকে সজাগ থাকার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। জানান, পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশনের বিধান বাতিল করা হয়েছে। জন্মসনদ সহ নাগরিক ভোগান্তি কমানোর নির্দেশনাও দেন ডক্টর ইউনূস। সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো জেলা প্রশাসক সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রোববার সকালে 3 দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। এতে যোগ দেন দেশের সব জেলার প্রশাসক। সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই স্থানীয় পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষায় মাঠ প্রশাসনকে আন্তরিক হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। ল অ্যান্ড অর্ডার একটা শান্তি শৃঙ্খলা বজায় একটা মস্ত বড় ইস্যু হয়ে গেল। এটাতে আমরা কি পরিমাণ অগ্রসর হলাম, কি করণীয় আমাদের, এটা একটা 1 নম্বর বিবেচ্য বিষয় আমাদের। এটা যাতে আমরা বিফল না হই, কারণ এটাতেই আমাদের সমস্ত অর্জন। এ সময় তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সবার সমান অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার। সংখ্যালঘুদের রক্ষা মস্ত বড় দায়িত্ব, কারণ এটার উপরে সারা দুনিয়া নজর রাখে আমাদের উপরে। আমরা সংখ্যালঘুকে কিভাবে তাদের সঙ্গে ব্যবহার করছি, একটা ছোট্ট ঘটনা সারা দুনিয়াতে বিশাল হয়ে যায়। আমি সেই ভয়ের জন্য তাকে শান্তি শৃঙ্খলার কথা বলছি না। এটা আমাদের দায়িত্ব, সরকারের দায়িত্ব হলো সকল নাগরিকের সুরক্ষা বিধান করা। মৌলিক নাগরিক সেবা সহজলভ্য করতে স্থানীয় প্রশাসনকে নতুন নতুন কৌশল উদ্ভাবনের পরামর্শ দেন তিনি। এ সময় তিনি জন্ম সনদ আর পাসপোর্ট নিয়ে ভোগান্তি কমানোর নির্দেশনা দেন। বলেন, পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতি বাতিল করা হয়েছে। জন্ম নিবন্ধন এটার কোনো মা বাবা আছে বলে আমার মনে হয় না, কিন্তু পাওয়া যায়। পয়সা দিলে ঠিকই চলে আসে। পয়সা দিলে যখন ঠিকই চলে আসে, তাহলে পয়সা না দিলেও আসার কথা। এই সিস্টেমটা আমরা করতে পারছি না কেন? পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার, এখানে পুলিশ ভেরিফিকেশন কোনো লাগবে। আমরা আইন করে দিয়েছি এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। প্রাথমিক শিক্ষার মান কিভাবে উন্নত করা যায় সে বিষয়েও জেলা প্রশাসকদের তত্ত্বাবধানের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। 3 দিনব্যাপী জেলা প্রশাসন সম্মেলন চলবে 18 ফেব্রুয়ারি পর্যন্ত। একটু নজর দিলেই সবকিছু ঠিক আছে, আইনের কোনো অসুবিধা নেই। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। স্কুলের ম্যানেজিং কমিটিতে থাকতে হলে কমপক্ষে ডিগ্রি পাস এবং কলেজের জন্য মাস্টার্স পাস হতে হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। রোববার বিকেলে ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে তিনি এ নির্দেশনা দেন। যেসব বিষয়ে বার্ষিক পরীক্ষা হবে না সেগুলো বাদে অন্য বইগুলো ফেব্রুয়ারি মাসের মধ্যে পৌঁছে যাবে বলেও জানান তিনি। অপর সেশনে জেলা পর্যায়ে শূন্য পদে নিয়োগ দেওয়ার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, আইন প্রয়োগে জেলা প্রশাসকের নির্দেশ দেওয়া হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে জেলা প্রশাসক সম্মেলন। এবারের সম্মেলনের প্রথম দিনে রোববার বিকেলে 2টি গুরুত্বপূর্ণ খাত স্বাস্থ্য ও শিক্ষা নিয়ে আলোচনা হয়। শিক্ষা উপদেষ্টা জানান, শুধু অবকাঠামো উন্নয়ন নয়, সরকার গুরুত্ব দিচ্ছে মানসম্পন্ন শিক্ষার উপর। 1 বছরের বাজেটের উপর যেন চাপ না পড়ে, তাই শিক্ষকদের অবসরকালীন বকেয়া ভাতা দেওয়ার পরিকল্পনার কথা জানান উপদেষ্টা। স্কুলের পরিচালনা পরিষদে থাকতে হলে অন্তত বিএ পাস হতে হবে, কলেজের পরিচালনা পরিষদে থাকতে হলে অন্তত মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। যেগুলোতে বার্ষিক পরীক্ষা হবে সেই বইগুলো কিন্তু চলে যাবে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে, আমরা আশা করছি। এরপর জেলা পর্যায়ের স্বাস্থ্য খাতের হাল হকিকত নিয়ে জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনায় বসেন স্বাস্থ্য উপদেষ্টা। বৈঠক শেষে তিনি জানান, স্বাস্থ্য খাতের নানা অব্যবস্থাপনা যেমন আছে, তেমনি জনবল সংকটও আছে। তাই গুরুত্ব দেওয়া হচ্ছে শূন্য পদে নিয়োগ বাড়াতে বলা
হয়েছে জনসচেতনতা। জুলাই আন্দোলনের আহতদের নিয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, এখনো পর্যন্ত 40 জন আহতকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আমরা এই পর্যন্ত 40 জনকে সিঙ্গাপুর এবং ব্যাংকক আমরা পাঠিয়েছি তাদের চিকিৎসার জন্য। আমাদের আইন আছে, অনেক ক্ষেত্রে কিন্তু আইনের প্রয়োগটা নাই। সেই আইনের প্রয়োগটা দিয়ে আমরা কি করে যারা দুষ্টুমি করছে তাদেরকে কীভাবে শাস্তি করা যায় সেটা আমরা বলার চেষ্টা করেছি। মূল এন্ট্রি পোস্টেই আমাদের 5000-এর চেয়ে বেশি পদের ঘাটতি আছে। অল্প দিনে বিশেষ কোনো বন্দোবস্তে আমরা যদি নতুন পদে জনবল নিয়োগ করতে পারি সেটাই সমস্যাটা উত্তরণ হবে। জেলা এবং তার নিচের পর্যায়ে আমাদের যে ওষুধের মান সেটা অনেক ক্ষেত্রেই যথেষ্ট আস্থা রাখা যায় না, এটা ওনারা বলেছেন। আমরা বলেছি যে এটা আসলে আমাদের মিনি ল্যাব বলি আমরা, সেটার মাধ্যমে মাত্র 8টি মিনি ল্যাব আছে, এটাকে আসলে সম্প্রসারণ করতে হবে। 3 দিনের জেলা প্রশাসক সম্মেলন শেষ হবে 18 ফেব্রুয়ারি। দ্বিতীয় দিনেও দিনভর কয়েকটি ধাপে বৈঠক অনুষ্ঠিত হবে। আমরা যদি তাদের নিয়োগ দিতে সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। আন্দোলনের সময় ছাত্রদের সন্ত্রাসী আখ্যা দিয়ে স্বৈরাচারীর হাতকে শক্তিশালী করেছে অনেক গণমাধ্যম। কোন গণমাধ্যম কিভাবে ফ্যাসিবাদের পক্ষে কাজ করেছে তা নথিভুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে গণমাধ্যমের ফ্যাসিবাদী বয়ান ফিরে দেখা 1 থেকে 36 জুলাই শীর্ষক আলোচনা সভায় তিনি আরও বলেন, নতুন বাংলাদেশে দায়িত্বশীল সাংবাদিকতা করতে হবে, ক্ষমতাকে প্রশ্ন করার মধ্য দিয়ে জবাবদিহির সংস্কৃতি গড়তে হবে। জানান, শিগগিরই গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবনা নিয়ে সব পক্ষের সঙ্গে আলোচনায় বসবে সরকার। এ সময় জুলাই অভ্যুত্থানে গণমাধ্যম ও সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশংসা করেন প্রেস সচিব। অনুষ্ঠানে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম, শিবির নেতা সাদেক কায়েম সহ অন্যান্যরা বক্তব্য দেন। বাংলাদেশে যাতে এই রকমের স্বৈরতান্ত্রিক একটা স্বৈরতন্ত্রকে লেজিটিমাইজ করার যে বয়ান, সেটা যেন আর জীবনে তৈরি না হয়। যেই ক্ষমতায় আসুক তার হয়ে যেন কোনো সাংবাদিক দালালি করতে না হয়। আমরা চাই আপনারা এই প্রত্যেকটা বিষয় আপনারা তুলে ধরেন। বাংলাদেশের স্বাধীন সাংবাদিকতার খুবই একটা ইম্পর্টেন্ট সময় যাচ্ছে। আমরা বাংলাদেশকে নতুনভাবে গড়তে চাই। শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেছেন, গণতন্ত্র রক্ষায় রাজনীতিতে প্রতিযোগিতামূলক পরিবেশের প্রয়োজনীয়তা আছে। দেশকে শরিয়া মোতাবেক শাসনের মাধ্যমে দুর্নীতিমুক্ত করতে জামায়াতে ইসলামকে সরকার গঠনের সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। একটা ইনক্লুসিভ সমাজ কায়েমের জন্য যে মেধা দরকার, যে মনন দরকার, যে দ্বিশক্তি দরকার, যে দূরদর্শিতা দরকার, এদেশের প্রচলিত রাজনৈতিক দলের মধ্যে এটা নাই, লোয়ালিজম না। একবার ইসলামী মূল্যবোধের শক্তিকে ক্ষমতায় দিয়ে দেখেন, রাত জেগে তারা পাহারা দিবে জনগণকে। জনগণের নিরাপত্তার জন্য যা করা লাগে তাদের জীবন বাজি রেখে তারা তাই করবে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। রোববার ওমানের রাজধানী মাস্কাটে ভারত মহাসাগরীয় সম্মেলনের ফাঁকে এ বৈঠক হয়। আলোচনায় গুরুত্ব পেয়েছে দ্বিপাক্ষিক সম্পর্ক। দুই দেশের সম্পর্কে চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগরীয় অঞ্চলীয় দেশগুলোর জোট বিমস্টেক নিয়েও আলোচনা করেছেন তারা। বৈঠকে দুই দেশের মধ্যে সম্পাদিত গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নের আলোচনা শুরুর উপর জোর দিয়েছেন তৌহিদ হোসেন। মেডিকেল টেস্টের নামে পদে পদে হয়রানির শিকার হচ্ছেন বিদেশগামী বহু শ্রমিক। সেন্টারগুলোর হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। এসব ভোগান্তিতে নির্বিকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বিশেষজ্ঞরা বলছেন, অভিযোগ খতিয়ে দেখে আইনের যথাযথ প্রয়োগ করতে হবে সরকারকে, ভাঙতে হবে সিন্ডিকেট। সোহরাব হোসেন সম্রাটের ছবিতে আবু সাইদ নিশানের প্রতিবেদন। প্রবাসীদের পাঠানো টাকায় যেখানে দেশের অর্থনৈতিক ভিত শক্ত হয়, সেখানে মেডিকেল টেস্টের নামে পদে পদে হয়রানির শিকার হচ্ছেন বিদেশগামী শ্রমিকেরা। প্রবাসী শ্রমিকদের ভিসা চূড়ান্ত হলেই মেডিকেল টেস্টের প্রয়োজন হয়, আর এই স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়েই নানা জটিলতায় পড়েন প্রবাসীরা। সরেজমিনে ঘুরে এমনই অবস্থা দেখা যায় কাতার ভিসা কার্যালয়ের মেডিকেল সেন্টারে। ভুক্তভোগীদের দাবি, টেস্টের নামে তাদের বারবার এনে হয়রানি করা হয়। আমি সিরিয়ালে আছি, কিন্তু আমার সিরিয়ালের গ্রুপে নাই। ফ্যান তুলতে একটু লেট হয়েছে আর উনি বলতেছে আমার সমস্যা আছে। আপনারা তাহলে কয়বার আনফিট করলো? কিছু না, আমি স্যার ওষুধ লেখেন,
কারণ ওষুধ তো কি লাগবে আমি আনতাছি, ওষুধ কোনো সমস্যা নাই। এ বিষয়ে কাতার ভিসা সেন্টারের কর্মকর্তাদের সঙ্গে পরপর 2 দিন কথা বলতে গেলেও তারা বক্তব্যে অস্বীকৃতি জানান। কাতার ভিসা সেন্টার ছাড়াও আরও বেশ কয়েকটি ভিসা সেন্টার ঘুরে দেখে সময় সংবাদ। বেশিরভাগ সেন্টারেই নেই মানুষ, কোনোটায় ঝুলানো তালা। অভিযোগের বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়েরও দায়সারা ভাব। মন্ত্রণালয়ের মনিটরিং ও এনফোর্সমেন্ট অনুবিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভুইয়ার সঙ্গে কথা বলতে গেলে তিনি ক্যামেরার সামনে কথা বলবেন না বলে জানান। বক্তব্যে নারাজ সচিবও। বিশেষজ্ঞরা বলছেন অভিবাসী ও মেডিকেল টেস্ট নিয়ে চলে সিন্ডিকেট, তাই সরকারের উচিত যথাযথ আইনের ব্যবহার করে পর্যবেক্ষণ ও অভিযান পরিচালনা করা। একজন হয়তো টাকা দিয়ে অনেকদিন যাবৎ ঘুরছে, তাকে আরও কীভাবে ঘোরানো যায় তার একটা বড় পদ্ধতি হচ্ছে যে তার মেডিকেল টেস্টের নামে তাকে ভয় দেখিয়ে যে না এটা তুমি ওখানে গেলে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। তারা যে কোনো সময় টাস্ক ফোর্স করে বা ম্যাজিস্ট্রেট পাঠিয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালাতে পারেন। 1 মাসেরও কম সময়ের মধ্যে অন্যান্য দেশের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হলেও বাংলাদেশে মেডিকেল সহ ভিসা প্রক্রিয়ায় পদে পদে ভোগান্তির কারণে সঠিক সময়ে যেতে পারছেন না অনেক শ্রমিক। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। বসুন্ধরা গ্রুপের বিদেশে থাকা সম্পদ ও নাগরিকত্বের সন্ধানে সিঙ্গাপুর সহ 8 দেশে তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে দুদক। সম্প্রতি দুদকের মানি লন্ডারিং শাখা থেকে আদালতের আদেশের প্রেক্ষিতে চিঠিগুলো পাঠানো হয়। এদিন নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে 781 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিগত সময়ে সুবিধাভোগী ব্যবসায়ীদের দুর্নীতির খোঁজে টাস্ক ফোর্সের মাধ্যমে অনুসন্ধানে নেমেছে দুদক। এরই মধ্যে গত ডিসেম্বরে বসুন্ধরা গ্রুপের বিদেশে থাকা সম্পদ জব্দের আদেশ দেয় আদালত। এরই প্রেক্ষিতে এবার সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য সহ 8 দেশে তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুদক। আদালতে জমা দেওয়া নথি বলছে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবহান, এমডি সাইম সুবহান আনবির সহ পরিবারের একাধিক সদস্য স্লোভাকিয়া, সাইপ্রাস, সেন্ট কিটস সহ বিভিন্ন দেশে বিনিয়োগের মাধ্যমে নাগরিকত্ব গ্রহণ করেন। এছাড়া বসুন্ধরা পরিবারের 8 সদস্যের বিভিন্ন দেশে 19টি কোম্পানিতে বিনিয়োগের বিষয়ে সংশ্লিষ্ট দেশে তথ্য চাওয়া হয়েছে চিঠি দিয়ে। দুদকের আশা টাস্কফোর্সের অধীনে চলমান অনুসন্ধান দ্রুতই শেষ হবে। যেগুলি আমাদের কাছে চলমান আছে সেগুলো অনুসন্ধান শেষে আপনারা যথাসময়ে সেই প্রতিবেদনের ফলাফল আপনাদেরকে অবহিত করা হবে। এদিকে 781 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ক্ষমতার অপব্যবহার পূর্বক অসাধু উপায়ে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 781 কোটি 31 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন পূর্বক যে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন কুমিল্লা 1 আসনের সাবেক এমপি সুবেদ আলী ভুইয়া তার স্ত্রী সন্তানের বিরুদ্ধে 8.5 কোটি টাকার অবৈধ সম্পদ ও 320 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে আলাদা 3 মামলা করেছে সংস্থাটি। এছাড়া দুদকের আবেদনের প্রেক্ষিতে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সব সম্পত্তি জব্দের আদেশ দিয়েছেন আদালত। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। স্বৈরাচারের দোসররাও তাদের পরিত্যাগ করে দেশ গঠনে ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার 21শে বইমেলা রাইড শেয়ারিং ব্যবসা প্রতিষ্ঠান পাঠাওয়ের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। পাঠাওয়ের মাঠ পর্যায়ের কর্মীদের জীবনযাপন নিয়ে অনুপ্রেরণামূলক বই লেখারও আহ্বান জানান শফিকুল আলম। বলেন, দেশের তরুণ সমাজকে পূর্ণ ও খণ্ডকালীন কাজের মাধ্যমে বেকারত্ব দূর করা এবং প্রয়োজনীয় পণ্য দেশ জুড়ে পরিবহনে পাঠাও বিশেষ ভূমিকা রেখে আসছে। এবারও রমজানে ভ্রাম্যমাণ গাড়িতে দুধ, ডিম ও মাছের পাশাপাশি বিক্রি করা হবে গরুর মাংস। 650 টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করবে সরকার। দুপুরে রাজধানীর ফার্মগেটে কৃষি গবেষণা কাউন্সিলের এক কর্মশালা শেষে কথা জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। এতে নিম্ন আয়ের মানুষ উপকৃত হবেন বলে বলছে ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন। গত কয়েক বছর ধরেই রমজান উপলক্ষে সুলভ মূল্যে মাছ, মাংস, দুধ, ডিম বিক্রি করে আসছে প্রাণী সম্পদ অধিদপ্তর। তবে এবার জানানো হয়েছিল অন্য পণ্য বিক্রি হলেও থাকবে না গরু ও খাসির মাংস। অবশেষে গেল 12 জানুয়ারিতে নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। এবারে 650 টাকা কেজি দরে বিক্রি হতে পারে গরুর মাংস। রোববার রাজধানীর ফার্মগেটে এক অনুষ্ঠান শেষে নিম্ন আয়ের মানুষদের এমন সুখবর দেন প্রাণী সম্পদ উপদেষ্টা। শুধু এটুকু জানিয়ে রাখি যে আমরা ডিম, দুধ, মুরগির মাংস এবং গরুর মাংস দিচ্ছি আমরা।
এবং সেটা মানে 650 টাকায় মানে গরুর মাংস দিতে পারবো। সরকারের নতুন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন। দাম গতবারের মতোই 600 টাকা করার পক্ষে সংগঠনটির অবস্থান। এটা আসলে খুবই প্রয়োজন ছিল। এটা না হলে আসলে মাংস ব্যবসায়ীদেরকে কন্ট্রোল করা, দাম নিয়ন্ত্রণ, বাজারে দাম নিয়ন্ত্রণ করা একটু কষ্ট হতো। পাশাপাশি এই যে নিম্ন আয়ের মানুষরা যে একটু কম মূল্যে ভালো মানের জিনিস পাবে সেটাও নিশ্চিত হতো। গত বছর আমরা বিক্রি করছিলাম ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রে 600 টাকা কেজি, আর এই বছর বোধহয় ওনারা দাম নির্ধারণ করতে চাচ্ছেন 650 টাকা কেজি। এটা নিয়ে কোনো বিবেচনা করার সুযোগ আছে কিনা, সম্ভব হলে আমার কাছে মনে হয় নিম্ন আয়ের মানুষটা আর একটু বেশি এই সুফলটা পেতে। গত বছর 600 টাকা কেজি দরে গরু আর 900 টাকা কেজি দরে খাসির মাংস বিক্রি করে প্রাণী সংবাদ, ঢাকা। রমজানের আগে ভোজ্য তেলের কৃত্রিম সংকট, গুছিয়ে দেওয়া হচ্ছে অন্য পণ্য। পাল্টাপাল্টে দোষারোপ করছেন ডিলার ও মিল মালিকরা। এদিকে তথ্য উন্মুক্ত করে সরবরাহ স্বাভাবিক করার নির্দেশ দিয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর। দাম বাড়িয়ে নেয়ার পরও চলতি মাসে হঠাৎ করেই বাজার থেকে উধাও হয়ে যায় বোতলজাত বিক্রি করা ভোজ্য তেল। কোথাও কোথাও পাওয়া গেলেও সঙ্গে কিনতে হয় অন্য পণ্য। শুক্রবার থেকে যদিও পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হচ্ছে, এমন বাস্তবতায় বাজারের অস্থিরতা নিরসনে ভোজ্য তেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সভায় সংকটের জন্য মিল মালিকদের দুষলেন পাইকারি ব্যবসায়ীরা। একবার কোনো কোম্পানি তেল দিচ্ছে না, এরা দেয় কি আমার দরকার হলে 20 কার্টন, আমাকে দিচ্ছে 5 কার্টন। তারা ছোটাছুটি না করে বাস্তব ভিত্তিক এবং এই প্রবলেমটা যাতে কুইকলি সলভ হয়। অভিযোগ অস্বীকার করে ডিলারদের প্রতি দায় ছুড়ে দিয়েছে মিল মালিকদের সংগঠনের প্রতিনিধিরা। 26-27 তারিখের থেকে পর্যাপ্ত পরিমাণে মাল এবং রমজানে যা লাগবে তার থেকে বেশি পরিমাণ মাল আসবে। তেলের সংকটের জন্য দায়ীদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার দিয়েছেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক। প্রোডাকশন এবং সাপ্লাই কৃত্রিমভাবে বন্ধ করা হলে সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মিল মালিকদের নিজস্ব পরিবহনের মাধ্যমে পাইকারি ব্যবসায়ীদের তেল সরবরাহ করা সহ ব্যবসা বিকেন্দ্রীকরণের নির্দেশনা দেন তিনি। গাড়ির ভাড়া টাড়া এগুলো সব আপনাদের পৌঁছানোর পরে আপনারা এটা পরিশোধ করবেন। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ডলার সংকটে জ্বালানি সহ নিত্যপণ্যের এলসির দায় সহজে শোধ করা যাচ্ছে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড ইনবিআরের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। রোববার বিকেলে রাজধানীর আগরগোয়ে ইনবিআর ভবনে বাণিজ্যিকভাবে স্বর্ণ আমদানি ও স্বর্ণ আমদানি নীতিমালা কার্যকর শীর্ষক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। এ সময় এনবিআর চেয়ারম্যান জানান, স্বর্ণ আনতে ব্যাগেজ রুলের ব্যাপক অপব্যবহার হচ্ছে। সরাসরি আমদানি না করে ব্যাগেজ রুলসের মাধ্যমে বেশি স্বর্ণ আসছে। এছাড়া বাংলাদেশকে চোরাচালানের রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে বলেও জানান তিনি। আমরা ঠিকমতো একেবারে নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো, যেমন আপনার ইন্ডাস্ট্রির জন্য এবং ট্রান্সপোর্টের জন্য যে জ্বালানি, ফসিল ফুয়েল বলেন, গ্যাস বলেন, এগুলো তো না হলে দেশ চলবে না। এইগুলোর বিল বৈধ ঠিকমতো দিতে পারতেছে না এবং ডলারের ক্রাইসিসের কারণে চরম প্রবলেম হচ্ছে। বাজারে প্রচুর স্বর্ণ, আমার বাংলাদেশের এত জুয়েলারি, সেখানে এত স্বর্ণ, রেগুলার স্বর্ণ আসছে, বিক্রি হচ্ছে, কিন্তু আমার আমদানির কোনো রেকর্ড নাই। আমার আমদানির রেকর্ড খুবই সামান্য, ব্যাপক মিসইউজ হচ্ছে। সেক্ষেত্রে আমরা হয়তো ব্যাগেজ রুলটাকে একটু চেঞ্জ করব, সংশোধন করব, ঠিক করব। চারকোলকে ক্ষুদ্র থেকে মাঝারি শিল্পে উন্নত করার দাবি জানিয়েছেন চারকোল শিল্প রক্ষা ও সংস্কার পরিষদ। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে 2025-27 সালে নির্বাচনী ইশতেহার পরিষদের নেতারা বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে শিল্পের পরিবেশ বান্ধব কাঁচামাল হিসেবে চারকোলের চাহিদা ও ব্যবহার বাড়ছে। এ শিল্পকে সহায়তা করলে রফতানি পণ্যের বৈচিত্র্যকরণের পাশাপাশি বৈদেশিক আয়ও বাড়বে। শতভাগ রফতানিমুখী এই শিল্পের জন্য যথাযথ সরকারি নীতি সহায়তার দাবি জানান সংস্কার পরিষদ। পলিথিন প্লাস্টিকের পাশাপাশি গৃহস্থালী বর্জ্য জমে কর্ণফুলী নদীতে। এতে তলদেশে উচ্চতা বেড়ে হয়েছে 6 থেকে 7 ফুট। এতে কঠিন হয়ে পড়েছে নাব্যরক্ষা। শঙ্কায় পড়তে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক জাহাজ চলাচল। এ অবস্থায় অন্তত 16টি খালের মুখ থেকে 61 লাখ ঘনফুট মাটি অপসারণের বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ। শাখাউত্তপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম নগরের রাজাখালী খালের মুখে জমে যাওয়া মাটি কাটা হচ্ছে বিশেষায়িত ক্রোকোডাইল ড্রেজার দিয়ে। নদীতে ফেলা সে মাটি আবার দূরে নিয়ে ফেলছে বড় বড় ড্রেজার।
কর্ণফুলী নদীর নাব্য রক্ষা করে বন্দরে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে এই প্রচেষ্টা বন্দর কর্তৃপক্ষের। এই প্রকল্পের বাই প্রোডাক্ট হিসেবে আমাদের এই খালের মুখ যে অংশটা আমাদের মধ্যে আছে সেটা পরিষ্কার করার মাধ্যমে আমরা শহরের ভেতরে যে জলাবদ্ধতা সৃষ্টির জন্য যে বর্জ্যগুলো আসে সেইগুলো কিন্তু আমরা রিমুভ করে জলাবদ্ধতা সংকট নিরসনে আমরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি। এই খালের মুখগুলো ভরাট হয়ে যাওয়ায় কর্ণফুলী নদীর পানি যেমন শহরে প্রবেশ করে বেরোতে পারে না, ঠিক তেমনি বৃষ্টির পানি অপসারণ হওয়ার ব্যবস্থাও থাকে না। আর এর ফলে নগরীতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। আর বন্দর চেষ্টা করছে খালের মুখগুলো পরিষ্কার করার। কয়েক বছর আগে শুরু হয় কর্ণফুলী নদীর ক্যাপিটাল ড্রেজিং, কিন্তু নদী জুড়ে প্লাস্টিক ও পলিথিন জমে তলদেশের উচ্চতা বেড়ে হয়েছে 6 থেকে 7 ফুট। বর্জ্য আসার পরিমাণটা যদি কমে আসে তাহলে কর্ণফুলী নদীর যথাযথ নাব্যতা সংরক্ষণ করা আমাদের জন্য সহজ হবে। চলতি বছরের জুনে শেষ হচ্ছে 61 লাখ ঘনমিটার মাটি অপসারণ। ইতিমধ্যে 55 লাখ ঘনফুট মাটি অপসারণ করা হয়েছে বলে দাবি বন্দর কর্তৃপক্ষের। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। জাতীয় তৃণমূল নেতাদের নিয়ে বর্ধিত সভা আয়োজন করবে বিএনপি। আগামী 27 ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হবে এই সভা। রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, আওয়ামী লীগ সরকারের সময় তৃণমূল নেতাকর্মীদের আন্দোলন সংগ্রামের বিষয়ে জাতীয় নেতাদের সঙ্গে আলোচনা হওয়ার কথা রয়েছে সভায়। তৃণমূলের নেতাকর্মীদের যে মনের যে আবেগ, তাদের যে স্পিরিট, তারা যত সংগ্রাম করেছেন, নেতৃত্ব দিয়েছেন, অনেকে নানা ধরনের জুলুম, নিপীড়ন, নির্যাতন, অত্যাচারের সম্মুখীন হয়েছেন, সবকিছু মিলে সেই কথাগুলো হয়তো তারা বলবেন। এবং বর্তমান যে রাজনীতি, বিদ্যমান যে রাজনীতি, সেখানে আমাদের আরও কি করণীয় আছে, এই কথাগুলো বলবেন। সেটা আমাদের পলিসি মেকার, জাতীয় স্ট্যান্ডিং কমিটির নেতৃবৃন্দ থাকবেন, সিনিয়র নেতৃবৃন্দ থাকবেন, তারা সেটা শুনবেন। বান্দরবানের লামায় এবার 22 শ্রমিককে অপহরণ করা হয়েছে। শনিবার রাতে ফাঁসিয়াখালী ইউনিয়নের মুরুংঝিরি পাড়ায় থেকে তাদের অপহরণ করে সন্ত্রাসীরা। লামা থানা পুলিশে জানায়, অপহৃত শ্রমিক রাবার বাগানে কাজ করতেন। তাদের উদ্ধারে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী যৌথ অভিযান চালাচ্ছে। এর আগে 1 ফেব্রুয়ারি একই উপজেলা থেকে 7 শ্রমিককে অপহরণ করেছিল সন্ত্রাসীরা। পরে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে যৌথ বাহিনী। ইতালির বন্দর নগরীর নাপলিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য রোম দূতাবাসের পক্ষ থেকে কনসুলার সেবার আয়োজন করা হয়। 2 দিনব্যাপী এই কনসুলার সেবায় কয়েকশো বাংলাদেশি সেবা নিয়েছেন। এতে আনন্দিত প্রবাসীরা। আগামীতেও এ সেবা অব্যাহত রাখার প্রত্যাশা কর্মকর্তাদের। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। রোম দূতাবাসে সেবা নিতে আসা প্রবাসীরা প্রায় নানা ধরনের অনিয়মের অভিযোগ করে থাকেন। তবে বিভিন্ন শহরে কনসুলার সেবার মাধ্যমে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ কিছুটা হলেও এড়াতে সক্ষম রোম দূতাবাস। ইতালির বন্দর নগরী নাপোলিতে 2 দিনব্যাপী কনসুলার সার্ভিসের শেষ দিনেও বিপুল সংখ্যক প্রবাসী সেবা নেন। দূতাবাসের মিনিস্টার এমডি রিয়াদ হোসেনের নেতৃত্বে 9 সদস্যের একটি প্রতিনিধি দল এই সেবা কার্যক্রমে অংশ নেন। প্রবাসী বাংলাদেশিরা এই আয়োজনে স্বস্তি জানান। পাসপোর্ট নবায়ন, ই পাসপোর্ট এবং অন্যান্য কনসুলার সেবা সহ সব ধরনের কার্যক্রম আমাদের চালু আছে। আশা করি নেপালি প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা এই সেবার মাধ্যমে অনেক উপকৃত হবে। হাজার হাজার মানুষ তাদের সুবিধার্থে এই নাপোলি সেন্টারের এই সুবিধাটা আমাদের জন্য অনেক উপকারী। এখানে কনসুলার সার্ভিসে বিপুল সংখ্যক বাংলাদেশি উপকৃত হয়েছেন। তাদেরকে অর্থ এবং সময় ব্যয় করে আর রোমে যেতে হচ্ছে না। এই সেবার ব্যবস্থা করতে পেরে আমি আনন্দিত। ইতালির বন্দর নগরী নাপোলিতে পোশাক কারখানা সহ বিভিন্ন পেশায় বিপুল সংখ্যক বাংলাদেশির বসবাস। রাজধানীর রোমে এসে সেবা নিতে তাদের অর্থ এবং সময় ব্যয় হয় অনেক বেশি। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হলো বাংলাদেশ ক্রিকেট দলের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি। রোববার সন্ধ্যায় বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিওর মাধ্যমে জার্সি উন্মোচন করা হয়। আইসিসির গাইডলাইন মেনে তৈরি করা হয়েছে এবারের চ্যাম্পিয়ন জার্সি, যে কারণে কোনো বিপ্লবের থিম রাখা হয়নি। তবে রাখা হয়েছে লাল, সবুজ ও বাঘের অবয়ব, জানিয়েছেন বিসিবির কিট নির্মাণকারী প্রতিষ্ঠান স্পোর্টস অ্যান্ড স্পোর্টেজ স্বত্বাধিকারী মেহতাবুদ্দিন আহমেদ সেন্টু।
ক্রিকেট মিশে আছে কোটি বাঙালির আবেগের সঙ্গে। 15 ক্রিকেটারের চোখে কোটি ক্রিকেট প্রেমীর স্বপ্ন। বৈশ্বিক মঞ্চে শান্ত, তাসকিন, মোস্তাফিজরা যে জার্সি পরে মাঠে নামেন তার প্রতি আগ্রহের কমতি নেই সমর্থকদের। দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। বেশিরভাগ দল আগেই উন্মোচন করলেও বাংলাদেশ সময় নিয়েছে আসন্ন ইভেন্টের জার্সি উন্মোচনে। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচের আগের দিন সামাজিক মাধ্যমে প্রকাশ করা হলো টাইগারদের নতুন জার্সি, যেখানে দেখা যায় বাঘের অবয়বের সঙ্গে রাখা হয়েছে লাল সবুজের মিশেল। বিসিবি এই জিনিসটা পছন্দ করলো, করে আমাদেরকে এটার উপরে প্রোডাকশন করতে বললো এবং এটার উপরে আমরা প্রোডাকশন করলাম। আমরা ইনিশিয়ালি কিছু জিনিস অ্যাড করেছি জার্সির সাথে। প্লেয়াররা যখন ইনিশিয়ালি দেখেছে সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে, তো ক্রেডিট গোস টু বিসিবি। রেডটা ইউজ করা হয়েছে আমাদের পতাকার কালারে। অফকোর্স ফার্স্ট ফ্ল্যাগটা গোল্ডেন ছিল, এখানে গোল্ডেনের টাচ আপ নিয়ে আসা হয়েছে। আমাদের যেহেতু টাইগার নামে ডাকা হয়, রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে আসছে। বিসিবির দেয়া ডিজাইনে জার্সি প্রস্তুত করেছে বিসিবির কিট নির্মাণকারী প্রতিষ্ঠান স্পোর্টস অ্যান্ড স্পোর্টস ডিজাইন। অনেকের প্রশ্ন থাকতে পারে বিপিএল এর মতো এই জার্সিতে জুলাই বিপ্লবের কোনো থিম রাখা হয়েছে কিনা, যার ব্যাখ্যা দিলেন স্পোর্টস অ্যান্ড স্পোর্টস ডিজাইনের স্বত্বাধিকারী। আমরা একবার জার্সি করেছিলাম 52 ভাষা আন্দোলন দিয়ে, তো এখানে কিন্তু স্ট্রিক্টলি বলা হয়েছিল যে আপনি আইসিসির গাইডলাইন অনুযায়ী আপনি এরকম কিছু করতে পারবেন না। এটা হচ্ছে আইসিসির গাইডলাইন। তো আপনি চাইলে কিন্তু আপনি অনেক কিছু আপনার জার্সিতে ইনপুট দিতে পারবেন না। ভক্তদের জন্য হতাশার খবর হলো বিসিবি এখনও অফিসিয়াল জার্সি বিক্রির দায়িত্ব দেয়নি কোনো প্রতিষ্ঠানকে। তবে বিসিবি চেষ্টা করছে একটি প্ল্যাটফর্মের মাধ্যমে টাইগারদের সব ধরনের কিট ও সিগনেচার পণ্য বিক্রির। আমি যে জার্সিটা পরে আছি, এই জার্সি পরে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চ মাতাবে। এই জার্সিকে শুধু একটি জার্সি হিসেবে দেখলে ভুল করবেন, এটি বিশ্বমঞ্চে বাংলাদেশের পরিচয় বটে। এই জার্সি পরে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে সাফল্য বয়ে আনুক সেই প্রত্যাশা সবার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আগে স্থানীয় নির্বাচন করবে না বিএনপি, দেশ করতে যোগ্য নেতৃত্ব বাছাইয়ের আহ্বান। ভোটে ক্ষমতার অপব্যবহার হলে পাল্টা অভ্যুত্থানের হুঁশিয়ারি সার্জিসের। ভৌগোলিক সুবিধা ব্যবহার করতে পারলে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ কেউ আটকে রাখতে পারবে না, বললেন প্রধান উপদেষ্টা। দুর্নীতি দূর করে নতুন দেশ গড়তে কাজ করার আহ্বান। এই ছিল প্রবাসের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।